নগরায়ণ তার এলাকা বিস্তারের সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন গড়ে উঠছে নতুন নতুন মাল্টি বিল্ডিং, নতুন নতুন উড়ালপুর, নতুন নতুন হাইওয়ে। কিন্তু তার সাথে সাথে প্রায়শই খবর আসতে থাকছে নির্মাণ ত্রুটিজনিত দুর্ঘটনা থেকে পথ দুর্ঘটনার। ব্যবস্থাপনার উন্নয়নের পরেও কেন রোধ হচ্ছে না এই সমস্ত দুর্ঘটনা? কেন হচ্ছে না এই দুর্ঘটনাগুলোর সঠিক প্রতিকার? নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ, সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছে আপনাদের সাথে। আর আমাদের আজকের বিশেষ এপিসোড ক্ষয় নিয়ে খোলামেলা। 2023 সালের সমীক্ষা অনুযায়ী শুধুমাত্র কলকাতা শহরে নতুন তৈরি হওয়া বিল্ডিং এর সংখ্যা ছিল 25,000। আবার 2025 সালের রিপোর্ট অনুযায়ী 2014 তুলনায় জাতীয় সড়ক জায়গা বিস্তার করেছে প্রায় 61% বেশি। প্রতি বছর কয়েক লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হচ্ছে এই নির্মাণ খাতে এবং উন্নয়ন পরিবহন খাতে। কিন্তু তারপরেও কেন কমছে না দুর্ঘটনার সংখ্যা? এমনকি সম্প্রতি কলকাতাতেও আমরা দেখেছি মাল্টি বিল্ডিং হেলে পড়া থেকে শুরু করে উড়ালপুল ভেঙে পড়ার মতো ভয়ঙ্কর দুর্ঘটনা। ঠিক কি কি গাফিলতির জন্য এই ধরনের দুর্ঘটনা? নির্মাণের ধরনে, নির্মাণ কৌশলে এবং নির্মাণের উপকরণে কি কি পরিবর্তন আনলে এই ধরনের দুর্ঘটনাগুলো আমরা সহজেই এড়িয়ে যেতে পারি? এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের বিশেষ এপিসোড, আমাদের আজকের এপিসোড ক্ষয় নিয়ে খোলামেলা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য এবং আমাদের আজকের বিশেষ অতিথি করোশন এক্সপার্ট এবং স্টার অফ দ্য পেইন্ট ইন্ডাস্ট্রি সঞ্জয় চৌধুরী। এই বিষয়ে আরেকটা কিন্তু জানিয়ে রাখা দরকার, এই মুহূর্তে সঞ্জয় বাবু কিন্তু বার্জার পেইন্টস অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং বিজনেস হেড। আপনাদেরকে দুজনকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত। আর অবশ্যই পর্দার ওপার থেকে কিন্তু আমাদের সঙ্গে আছেন আপনারা। আপনাদের প্রশ্ন জানান 03345267115 এবং 8100631286 নাম্বারে ফোন করে। আচ্ছা, আমরা সরাসরি আজকে একটু প্রথমেই আলোচনায় যাই। প্রথমেই চন্দ্রচূড়দার কাছে যাব। পশ্চিমবঙ্গের আবাসন এবং হাইরাইজ বিল্ডিংগুলোতে ধাতু ক্ষয় কতটা, মানে সাধারণত কিরকম সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে, আর এই বিষয়ে বাসিন্দারা ঠিক কতটা সচেতন? ধাতু ক্ষয় বা করোশন বা মরচে, যেটাই আমরা বলি, এটা একটা বার্নিং ইস্যু আর কি। এবং আমরা যদি 24-25 সালের জিডিপি প্রায় 4 to 5%, যেই টাকাটা প্রায় 12 লক্ষ কোটি টাকার ওপরে বা মানে করোশনের পেছনে আমাদের খরচ হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ওই প্রপার্টিগুলো। এই করোশন তো একটা খুব মারাত্মক ইস্যু, কিন্তু এটার একটা খুব অদ্ভুত দিক হচ্ছে যে প্রথম থেকে বোঝা যায় না। যেহেতু এটা স্ট্রাকচারটা সাধারণত কংক্রিট স্ট্রাকচার হতেও পারে, স্টিল স্ট্রাকচারও হতে পারে, কিন্তু আমরা কলকাতাতে বেশিরভাগ বাড়ি কংক্রিট স্ট্রাকচারেরই দেখি। তো আধুনিক বাড়ি, যেগুলো পুরোনো বাড়ি বিল্ড আছে, তো এই কংক্রিট স্ট্রাকচারের যেটা আধুনিক বাড়ি আমরা দেখছি, হাই রাইজগুলো তো তার মধ্যেই পড়ছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো এমবেডেড থাকে, আমাদের যে রেনফোর্সমেন্টগুলো থাকে সেগুলো কংক্রিটের মধ্যে ঢোকানো থাকে। তো কংক্রিটের মধ্যে যখন জিনিসটা ঢোকানো থাকে তখন তো আমরা রডটা বাইরে থেকে দেখতে পাই না। এবার যখন করোশনটা শুরু হচ্ছে, প্রথম স্টেজেও আমরা বুঝতে পারলাম না, কিন্তু যখন সে একটু বেশি জায়গায় পৌঁছেছে, এটাকে ক্যান্সারের সঙ্গেও তুলনা করা হয়। তার যখন ধাপটা একটু উঁচুর দিকে গেছে, তখন আস্তে আস্তে সে কংক্রিটটাকে ফাটাতে থাকে। যেহেতু
করোশন হওয়ার ফলে রডটা 2 to 6 টাইম বাড়তে পারে। মানে যে রডটার ডাইমেনশন ছিল ধরা যাক 20 মানে মিলিমিটার ডায়ার, সেটা 6 গুণ অবধি বেড়ে যেতে পারে, মানে 200 to 600% অবধি ইনক্রিজ হতে পারে। তার একটা হিউজ প্রেশার ক্রিয়েট করে, এবং এই যে প্রেশারটা কংক্রিটের উপর ক্রিয়েট করছে তার ফলে তখন কিছু ফাটল দেখা যায়। ফাটল থেকে আবার যেই ফাটতে শুরু করলো সঙ্গে সঙ্গে আরও বেশি করে অক্সিজেন এবং জল, যেটা করোশনের জন্য খুবই প্রয়োজন, সে আরও ঢুকতে শুরু করলো বেশিভাবে, এবং দেখা যাবে যে আস্তে আস্তে করোশনটা বাড়তে শুরু করলো। বেশ বেশ। এখন এখান থেকে আমাদের মানে রক্ষা করতে হবে তো করোশনটাকে, যাতে সেইভাবে না বাড়ে। তার জন্য আমাদের টাইম টু টাইম হেলথ অ্যাসেসমেন্ট করাটা খুব দরকার একটা বাড়ির ক্ষেত্রে। কিন্তু কবে থেকে করা হবে, কি করা হবে, এই ব্যাপারটা হাই রাইজগুলোর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রবলেম। আমি যেহেতু প্রচুর এই টাইপের কাজ করি কলকাতার বুকে এবং কলকাতার বাইরে, সর্বত্রই হেলথ অ্যাসেসমেন্টের কাজ আমরা করি। তো সেক্ষেত্রে আমরা যেটা মানে লক্ষ্য করে দেখছি যে ধরুন একটা আবাসন আছে যেখানে হয়তো 6টা কি 8টা টাওয়ার আছে, এবং আলটিমেটলি সব টাওয়ার ভর্তি হতে কিন্তু শুরুর পর থেকে একটা বেশ টাইম লাগে। মানে যেদিনই বাড়িগুলো শেষ হয়ে গেল তারপরের দিনই সব লোক ঢুকে পড়লো, ব্যাপারটা মোটেই সেরকম হয় না। এবং অনেকে বিদেশে থাকে, অনেকে অন্য জায়গায় থাকে, অনেক দিন পরে আসছে, একটা ফ্ল্যাট হয়তো কিনেছে, সে আসেই না। তো এরমভাবে করে করে যখন একটা অ্যাসোসিয়েশন ঠিকমতো ফর্ম হয়, তাতে দেখা যায় যে 4-5 বছর হয়তো কেটে গেছে, এবং ওই 4-5 বছর যদি খুব ভালোভাবে মেনটেন্যান্সের ব্যাপারগুলো, যেহেতু অ্যাসোসিয়েশন নেই বা কিছুই নেই, অনেক সময় মেনটেন্যান্সের ব্যাপারগুলো একটু নেগলেক্টেড হয়ে যায়, এবং এই যারা থাকেন না অনেক সময় তারা দেখতেও পায় না যে কোথায় তাদের কি প্রবলেম হচ্ছে। তো হঠাৎ করে একটা সময় দেখা যায় যে বেশ কিছু জায়গা থেকে চাঙড় ভেঙে পড়ছে, রড বেরিয়ে গেছে, যেটাকে আমরা স্পলিং অফ কংক্রিট বলি। তো তখন তাদের মাথায় একটা আসে যে এই রে আমাদের বোধহয় বাড়িটা ভেঙেই পড়তে শুরু করলো। তো সেই সময় আমাদের ডাক পড়ে যে তোমরা আসো, একটু এসে হেলথ অ্যাসেসমেন্ট করো, এবং করে কিভাবে সারানো যাবে সেইটা আমাদেরকে বলো, এবং সারাতে গেলে কি পরিমাণ খরচা হতে পারে সেই মানে অ্যাসেস করে দাও আমাদেরকে। তো এবার আমরা হয়তো সেটা করলাম, তারপরে তারা সারানোর পদ্ধতি যেটা আছে টেন্ডারিংয়ের পরে হয়তো কন্ট্রাক্টর নিয়োগ করে। একদমই আমরা আবার এই আলোচনায় আসবো, তবে ইতিমধ্যে আমাদের সঙ্গে কিন্তু আমাদের একজন দর্শক রয়েছেন, আগে তার প্রশ্নটা একবার শুনে নিই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? রোহিত বলছিলাম। বলুন। বলছি যে কলকাতার পুরনো বাড়ি আর নতুন বাড়ি, যে হাই রাইজ বাড়িগুলো আছে, এই দুটো বাড়ির মধ্যে যে করোশনের ব্যাপারটা, দুটো কি মানে একইভাবে মানে সমানভাবেই হচ্ছে? এ ব্যাপারে যদি কিছু বলেন। বেশ বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান। আচ্ছা, এখন এই যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে সচেতনতার যে পার্টটা, এটা কিন্তু সত্যি আজকে সাধারণ মানুষ সচেতন নয়, এবং আমরা যে আজকে অনুষ্ঠানটা করছি এটা কিন্তু আমাদের লক্ষ্যই হচ্ছে মানুষকে এই ব্যাপারগুলো সচেতন করা। এবং আজকে আমাদের সঙ্গে সঞ্জয় দাও এসছেন, উনিও খুবই বিদগ্ধ মানুষ, এবং উনিও আশা করা যায় এই সচেতন করবেন সব আমাদের দর্শকদের। তো এটা তাদের প্রথম থেকেই কিন্তু বুঝতে হবে। কি করে বুঝবে? যদি দেখা যায় কোনো জায়গায় ক্র্যাক এসছে, যেমন আমাদের সাধারণ মানুষের কি হয়, যখনই শরীর খারাপ হয়, জ্বর হয়, সিমটম জ্বর, কিন্তু দেখা যাবে সেটা হয়তো শুধু জ্বর নয়, আরও অনেক বড় কিছুও হতে পারে। ঠিক করোশনও ব্যাপারটা যখন শুরু হয় তখন ক্র্যাক দিয়ে শুরু হবে। তো ক্র্যাক যখনই যেখানে দেখা যাবে, সেটা যদি সাধারণ বাড়ির কেউ লক্ষ্য করে, যদি দেখা যায় যে ওটা ক্রমশ বাড়ছে, তখন কিন্তু তাদেরকে এক্সপার্টকে ডাকতে হবে। বেশ, আমি এবার একটু সঞ্জয় বাবুর কাছে যাব। আমাদের সঙ্গে সঞ্জয় বাবু আজকে রয়েছেন, আমাদের বিশেষ অতিথি, দ্য স্টার অফ পেন্ট ইন্ডাস্ট্রি। সঞ্জয় বাবুর কাছে প্রশ্ন রাখবো যে ইস্পাতের তৈরি কাঠামোগুলো, যেমন ইন্ডাস্ট্রিয়াল শেড, রিজার্ভার বা গুদাম ঘর, ধাতু ক্ষয়ের কারণে কতটা গঠন শক্তি হারাতে পারে এবং তার নিরাপত্তার জন্য কতটা ঝুঁকি তৈরি করছে? দেখুন, আমাদের যে করোশন যেটা হয়, যেটা আমাদের ক্ষয় হয়, স্টিল যখন এক্সপোজ হয়ে যায়, তখন তার অবক্ষয় শুরু হয়, ডিগ্রেডেশন শুরু হয়ে যায়। ডিগ্রেডেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের স্ট্রেংথ অফ দ্য মেটাল, স্ট্রেংথ অফ দ্য ফোর স্ট্রাকচারাল দিস থিংস, লোড, এগুলো উল্লেখযোগ্যভাবে কমে যায়। তো এটা কেন হয় জানেন? এক্ষুনি আমাদের
এক্সপার্ট চন্দ্রচূড়দা বললেন আমাদের যে যে আমরা ঠিক সঠিক সময় যদি নিরাপত্তার জন্য অ্যাকশন নিতে শুরু করি, আর তো তার প্রথম সিমটম হচ্ছে লাইক ফিভার, ক্র্যাক যখন শুরু হয়েছে তার মানে ভেতরে করোশন হচ্ছে, ক্ষয় শুরু হয়ে গেছে। এটা কেন হয়? এটা এই জন্য হয় বিকজ আমাদের ওই নিরাপত্তার সমস্যা যেটা বাস্তবতা এবং রক্ষণাবেক্ষণের সমস্যা যেটাও বাস্তবতা, এই দুটোর মধ্যে জেনারেলি কী হয়, আচ্ছা পরে রং করলেই হবে, মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে দেয়ার ইজ এ ক্যাওস, যে এত বাজেট আমরা করবো কীভাবে, তারপরে যে পরের বার দেখছি ওয়েট করি ততদিনে ক্যান্সার আর করোশন বেড়ে গেছে। এটা শুধু সম্পদের আয়ু কমাচ্ছে না, আমাদের নিরাপত্তার জন্য এটা বিরাট বড় একটা বাধা। বেশ, আমরা এই নিরাপত্তা প্রসঙ্গে আসবো এবং সেই সচেতনতা প্রসঙ্গেও আসবো, তবে তার আগে কিন্তু আমাদের সঙ্গে আবার একজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? দুঃখজনকভাবে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ও আচ্ছা, ইতিমধ্যে আরও একজন দর্শক কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম? বিক্রমজিৎ নটকট। বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তর বারাসাত থেকে বলছিলাম। আপনার প্রশ্ন? কলকাতায় যে হেরিটেজ বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংগুলোতে মরিচা বা ধাতু ক্ষয় কতটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে? বেশ বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আপাতত আবার আলোচনায় ফিরি যেখানে ছিলাম। যে আমাদের যে শিল্প, গুদাম, শেড, এইসব জায়গাতে আপনার যদি করোশন হয়ে যায়, তো বেস প্লেটে করোশন সাংঘাতিকভাবে হয়, যেখানে জলের সংস্পর্শে থাকে সেখানে সাংঘাতিকভাবে করোশন হয়। জয়েন্টে সামান্য ক্ষয় যদি হয়, সেটা লোড ট্রান্সফার উল্লেখযোগ্যভাবে কমে যায়, দ্যাট ইজ ভেরি রিস্কি, পুরো বিম ভেঙে পড়তে পারে। আমাদের যে রিজার্ভার আছে, ট্যাঙ্ক আছে, সেখানে স্প্ল্যাশ জোন, বটম প্লেট, রুফ সাপোর্ট, এই জায়গাগুলোতে মানে করোশন যদি হয়ে যায় তাহলে পরে উচ্চ ঝুঁকি সম্পন্ন এরিয়া। আমার মতে লোকে যদি সাধারণভাবে এটা দেখে নেয় যে যেখানে জং লাগে সেখানে রং লাগাতে হবে। যদি জং লাগা জায়গাতে রঙের আমরা ঠিকঠাক করে লাগাতে পারি, জং প্রতিরোধ হবে। এবং কোনখানে কি জং, কিভাবে কোন জংকে কি পেইন্ট দিয়ে বা কি কোটিং দিয়ে রুখতে পারি, তো একটা জিনিস সহজভাবে কেউ যদি দেখে যেখানে জং লাগবে সেখানে রং লাগবে, আর যেখানে রং লাগবে সেখানে আপনি সলিউশনও খুঁজে পেয়ে যাবেন। আমাদের অনেক প্রসেস ইন্ডাস্ট্রি আছে, যেমন সার কারখানা হোক, রাসায়নিক কারখানা হোক, ওই কারখানার মধ্যে বিভিন্ন কেমিক্যাল থাকে, যেমন অ্যামোনিয়া ধরুন, অ্যাসিডিক এনভায়রনমেন্ট ধরুন, ক্লোরাইড পরিবেশ, SO2 ধরুন, এইগুলো সুরক্ষা ছাড়া ক্ষয়ের হার থেকে বাঁচানোই যাবে না। এবং বছরে ক্ষয়ের হার 100 থেকে 300 মাইক্রন পর্যন্ত হতে পারে। আর সবচেয়ে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের বড় একটা প্রজেক্টে 100 টাকা যদি তার অন্যান্য খরচ হয়, পেইন্টের খরচা হচ্ছে 1% কি 2%, কিন্তু 2%-এ লোকে নজর দেয় না, ইট টেক্স ভেরি ক্যাজুয়ালি, আচ্ছা দেখছি পরে করব। কিন্তু এই 2% কিন্তু হোল প্রজেক্টটাকে আটকে দিতে পারে। এই যে আমাদের ব্রিজ ভেঙে পড়ে, কেন পড়ে? ভেতরের যে RCC রড, ওই RCC রডকে প্রপারলি কোট না করলে যখন তৈরি হচ্ছে তখন pH থাকে 12, আর যেই আমি একটা পলিউটেড এনভায়রনমেন্টে ছেড়ে রেখে দিয়েছি, বাইরে কোনো কোটিং দিইনি, তখন ওখান থেকে বাষ্পর সাথে মিশে কেমিক্যালগুলো মিশে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো মিশে কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে যায়। সেটাই সিমেন্টের হোল দিয়ে, সিমেন্টের ওই হানিকম দিয়ে ভেতরে যায়, ভেতরে গিয়ে করোশন যে পিএইচটা, ওটা 12 অবধি সেফ, করোশন হবে না। যেই পিএইচ ডাউন হয়ে গেল, 9, 8, 9, 10-এর কাছাকাছি পৌঁছে গেল, ইটস এ হাই লেভেল অফ করোশন। তো either you have to put the rod with the corrosion protective material, or you have to put anti-carbonation on the structures where that will not allow করবে না কি করে, মানে ওই ইনগ্রেডিয়েন্টটা কার্বনিক অ্যাসিড যেটা, সেটা করোশন স্ট্রাকচারে পৌঁছবে না। একদমই, আমরা আবার আসছি আলোচনায়। তবে ইতিমধ্যে আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন। আমাদের দর্শককে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম? আমার নাম আমি ডায়লগ থেকে বলছি। বলুন, শোনা যাচ্ছে আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের ফ্লাইওভারে করোশন হয়, তাহলে ভবিষ্যতে কি বড় ধরনের স্ট্রাকচারে ফেলিয়ার হতে পারে? আচ্ছা, আপনি আরেকবার যদি প্রশ্নটা বলেন। আমি বলছি, আপনি
কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন আরেকবার। আমার প্রশ্ন হচ্ছে আমাদের ব্রিজ আর ফ্লাইওভারে যে পরিচালন হয় তাহলে ভবিষ্যতে কি বড় ধরনের স্ট্রাকচারাল ফেলিয়ার হতে পারে? ইয়েস। বেশ বেশ, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। ইতিমধ্যে আরও একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথেও একবার কথা বলে নেব। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার নাম? আপনার নাম আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি, আপনার নাম? সুদীপ্ত সরকার, সুদীপ্ত সরকার। বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমতলা থেকে বলছি। বেশ, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন, অনেক সময় তো বাইরে থেকে কিছুই বোঝা যায় না, তাহলে ভিতরে স্টিলের করাসান কি সত্যি একটা নীরব বিপদ? বেশ Yes. বেশ, খুবই ভালো প্রশ্ন। আমাদের অতিথিরা উত্তর দেবেন, আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন। আচ্ছা, এই যে ক্ষয় নিয়ে এত কথা হচ্ছে, এই ক্ষয় কি, কিভাবে এই স্ট্রাকচারাল ক্ষয় আমাদের ক্ষতি করছে এবং আমাদের শহর, আমাদের নগর কেন্দ্রিক সভ্যতার জন্য সেটা ঠিক কতখানি হুমকি হয়ে দাঁড়াচ্ছে, সেই নিয়ে রইল ওঙ্কার বাংলার একটি বিশেষ প্রতিবেদন। পশ্চিমবঙ্গে আবাসন এবং বহুতল ভবনগুলিতে ধাতুর ক্ষয় বা মেটাল কারোশন এখন দুশ্চিন্তার বিষয় হয়ে কোশ্চেনগুলো তো উঠছে। লাইনের প্রবলেম। তবে বিশেষজ্ঞদের মতে ক্লোরাইড করোশন একটি সাধারণ সমস্যা। মেটাল ডিটোরিয়েশন হলো আমরা ছোটবেলায় যেটা পড়েছি, যে যখন বাতাসের জল বা অন্য কোনো বৃষ্টির জল তার সাথে অক্সিজেন, এটা একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন করে Fe2O3 রডের ওপর বা মেটালের ওপর, বা যদি রডের ওপর হয় Fe2O3 তৈরি হয়, এবং যেটা আসলে রাস্ট, এই রাস্টটা কি করে একটা লুজ ভলিউম মেটালের বাড়িয়ে দেয়। এবার লুজ ভলিউমটা বেড়ে গেলে তার চারপাশে কিছু থাকলে সেটা ফেটে যায়, অথবা যদি লুজ ভলিউমটাকে আপনি খুলে দেন তাহলে অ্যাকচুয়াল ভলিউমটা কমে যায়। এবার আমাদের স্বপ্নের বাড়িতে এই রডের যে করোশন, এটা কতটা এফেক্ট করে। এবার আমরা যে বাড়িটা করি সেখানে একটা অদ্ভুত, আমরা যে আরসিসি যে মেম্বারটা থাকে, সিমেন্ট কনক্রিট যে ইউজ করি, এটা আসলে একটা মানে কমপ্লিটলি কম্প্রেসিভ লোড দেয়, কম্প্রেসিভ ফোর্স এটার মধ্যে থাকে। এর কাউন্টার ফোর্স হিসেবে আমরা টেনশন মেম্বার হিসেবে রেনফোর্সমেন্ট স্টিল ইউজ করি। এটার মজা হলো, রেনফোর্সমেন্ট স্টিলটা ইউজ করি তার একটা কারণ হলো, কনক্রিট কিন্তু হাই অ্যালকালাইন, এর পিএইচ ভ্যালু মোর দ্যান 10। এবার 10-এর বেশ কিছু ওপরে থাকলে একটা প্রোটেক্টিভ ফিল্ম, প্যাসিভ ফিল্ম তৈরি হয় রডের চারপাশে, যেটা কিন্তু করোশনটাকে আটকায়। আমাদের যখন কনক্রিট, সেটা যদি প্রপার কম্প্যাকশন বা প্রপার কভার না থাকে, তাহলে ক্লোরিন মানে বিশেষ করে এই যে বাংলা, আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ মেদিনীপুর, 24 পরগনা, কলকাতায়, যেখানে বেশিরভাগ সময় দক্ষিণ বায়ু মানে সমুদ্র বায়ুটা আসে, যার মধ্যে ক্লোরিন থাকে, মানে সল্ট হিসেবে থাকে। এটা ওই ভয়েড দিয়ে ঢুকে গিয়ে এই পিএইচ ভ্যালুটাকে নামিয়ে দেয়। তাছাড়া বাতাসের কার্বন ডাইঅক্সাইড কি করে, ভেতরে ঢুকে জলের সাথে মিশে কার্বন হাইড্রোক্সাইড মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, সিমেন্টের মধ্যে ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এই পিএইচ ভ্যালুটা রডের রেনফোর্সমেন্ট স্টিলে নামিয়ে দেয়। যেই পিএইচ ভ্যালুটা নেমে যায়, সঙ্গে সঙ্গে এই প্যাসিভ প্রোটেকশন ফিল্মটা নষ্ট হয়ে যায়। ফলে করোশন হলেই ওর পেরিফেরিয়াল ভলিউমটা বেড়ে যায়, বেড়ে গিয়ে কনক্রিটটাকে ফাটিয়ে দেয়, স্পেলিং অফ কনক্রিট। এই জন্য আমরা বাড়িগুলোতে দেখতে, এটা একটা কমন ফেনোমেনন যে চারদিক ফেটে গেছে, কনক্রিটটা খুলে পড়ছে, রোডের গায়ে প্রচুর আপনার রাস্তা দেখতে পাচ্ছি। এটা আসলে এই কারণেই হয়। ক্ষয়ের কারণে ভবন বা বহুতলে যে প্রভাব দেখা যায়, ধীরে ধীরে ভবনের ভিতরের লোহার কাঠামোকে দুর্বল করে দেয়। এর ফলে দেওয়ালে ফাটল, মূর্ছে দাগ এবং কংক্রিটের ক্ষতি হয়। অনেক ক্ষেত্রেই এই ক্ষয় প্রথম দিকে চোখে পড়ে না, ফলে সমস্যা ধরা পড়তে পড়তে ক্ষতির পরিমাণ অনেকটা বেড়ে যায়। বেশিরভাগ সময় লক্ষ্য করা যায় উপকূলবর্তী এলাকায় থাকা ভবন বা বহুতলগুলিতে এই ঝুঁকি আরো বেশি। ভবনের ভিতরে থাকা ইস্পাত বা রডে যখন ক্ষয় শুরু হয়, তখন তা বাইরে থেকে বোঝা যায় না, তাই এটিকে অনেকেই নীরব বিপদ বলে অভিহিত করেছেন।
ফলে লক্ষণ প্রকাশ পাওয়ার সময় পর্যন্ত ক্ষয় অনেক দূর এগিয়ে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের বহু ঐতিহ্যবাহী ভবনে এই ধাতু ক্ষয়ের ঝুঁকিতে রয়েছে। বায়ু দূষণ, জল দূষণ, পরিবর্তন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এই সমস্যাকে আরও ত্বরান্বিত করেছে। ধাতুর ক্ষয় রোধ করতে বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ সমাধানের কথা বলেছেন। সমাধানের পথ: নিয়মিত পরিদর্শন করে ফাটল বা মরচের দাগের মতো প্রাথমিক লক্ষণ শনাক্ত করা, স্ট্যান্ড প্লাস্টিং করে উপযুক্ত আবহাওয়া উপযোগী রং প্রয়োগ করা, ক্যাথোডিক প্রোটেকশন পদ্ধতির মাধ্যমে স্টিল রডে বৈদ্যুতিক সুরক্ষা দেওয়া, রিঅ্যালকালাইজেশন পদ্ধতিতে কংক্রিটের খারত্ব পুনরুদ্ধার করা। বিশেষজ্ঞদের মতে এইসব প্রযুক্তি কার্যকর হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা এবং সময়মতো রক্ষণাবেক্ষণ। তাহলেই ভবনগুলিকে দীর্ঘদিন নিরাপদে রাখা সম্ভব হবে। মহুয়া দোয়ার রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা আবার আলোচনায় ফিরে আসবো, তবে একদম শুরুতেই আমাদের সঙ্গে কিন্তু আবার আরেকজন দর্শক রয়েছেন। প্রথমেই তার প্রশ্নটা শুনে নেব। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন? আপনার নাম? হ্যাঁ, আমার নাম অঙ্কুর হোসেন। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আপনার প্রশ্ন? আমরা যারা ফ্ল্যাটে থাকি তারা কি করে বুঝবো যে ভেতরে স্টিলে জং ধরছে? বেশ, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, সোজাসুজি চন্দ্রচূড়ার কাছে এই প্রশ্নটা নিয়েই যাই যে যারা ফ্ল্যাটে থাকেন তারা কিভাবে বুঝবেন যে ভেতরের ধাতব যে পাত বা ধাতব রড সেখানে জং ধরছে? এটা আমরা আলোচনা করছিলাম, কিন্তু হঠাৎ করে আগের প্রশ্নগুলো ড্রপ আউট করে এটাকে বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। যাই হোক, যেটা মেন ব্যাপার হচ্ছে যে আমরা যেটা উনিও বললেন আমিও বলছিলাম যে আমাদের প্রথম সিমটম হচ্ছে ক্র্যাক দেখা দেবে, এবং সেটা যদি করোশনাল ক্র্যাক হয় সেটা সাধারণত রডটা যেভাবে আছে, যেমন কালামের ক্ষেত্রে ভার্টিক্যাল থাকবে, ভার্টিক্যাল যেহেতু মেন রডটা থাকে এবং তাতে যদি করোশন হয় ক্র্যাকটা কিন্তু ভার্টিক্যাল হবে। আবার বিমের ক্ষেত্রে মেন রডটা হরাইজন্টাল থাকে, তো বিমের ক্ষেত্রে যদি করোশনাল ক্র্যাক আসে হরাইজন্টালে আসতে পারে। স্টিরাপের জন্য হলে অনেক সময় অন্যরকমভাবেও আসতে পারে। তো এরকম প্রত্যেক কটা যে এলিমেন্ট আছে তার যে মেইন স্ট্রাকচারাল যে আমাদের রডগুলো থাকছে সেইগুলোর যদি করোশন হয় সেটা অনেক বেশি ভয়ের, এবং সাধারণত সেইভাবেই করোশনের ক্র্যাক দেখে বোঝা যায় যে এটা করোশনাল ক্র্যাক। এবং এটা কভার কংক্রিট বলে একটা ব্যাপার আছে, যেমন কালামের ক্ষেত্রে আমাদের 40 মিলিমিটার মিনিমাম কভার দিতে হয়। তো এই ক্র্যাকটা হলে দেখা যাবে 40 মিটার ভেতরে গিয়েই ক্র্যাকটা ভার্টিক্যাল একটা ক্র্যাক যদি হয় তখন ধরতে হবে যে করোশন ওখানে শুরু হয়ে গেছে। এবার করোশন মাপার জন্য আমাদের বিভিন্ন রকম মানে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং করা যায়। করে আমরা যদি দেখি যে করোশনটা মানে খুব বিশাল হয়নি হয়তো, তাহলে তার একরকম ট্রিটমেন্ট হবে। আবার যদি দেখা যায় যে করোশনের মাত্রাটা খুবই বেশি, তখন অন্যরকম ট্রিটমেন্ট করে আমাদের সারাতে হবে। বেশ বেশ, আমাদের আরও একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন, রিমঝিম পাল। তার প্রশ্ন ছিল যে এই ফ্লাইওভার জনিত যে এত দুর্ঘটনা, একটু আগে যেটা স্যারের সাথে আমরা আলোচনা করছিলাম, এই ফ্লাইওভার জনিত যে এত দুর্ঘটনা সেগুলোর মূল কারণটা কি? সো যতগুলো ফ্লাইওভারে ডিস্ট্রাকশন হয়েছে, ভেঙে গেছে, প্রচুর লোকের ক্ষতি হয়েছে, মারা গেছে, তার দুটো কারণ। একটা হচ্ছে চন্দ্রচূড় যেরকম বললো যে ওখানে আগে থেকে ইন্ডিকেশান দেবে যে ভাই দিস স্ট্রাকচারাল দ্যাট ইজ এ ইস্যু। মোস্ট অফ দ্য কেসেস এই ইস্যুগুলোকে আমরা নেগলেক্ট করি, পরে করব, দেখে নেব, এটা শুধু ওপরের একটা সাধারণ ক্র্যাক। মেইন হচ্ছে যে লোকের কাছে না এটা নেই, অ্যাওয়ারনেসটা নেই, যে অ্যাওয়ারনেস যতটা থাকার কথা সেটা নেই, এবং কুইকলি অ্যাকশান নিতে হয়। করোশন স্প্রেডস লাইক এ ক্যান্সার। সো যখন এখন সেই সব জিনিস দেখে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে যে পিপুল আর ইউজিং দ্য ডিফারেন্ট টাইপ অফ সলিউশনস অ্যাট দ্য টাইম অফ বিল্ডিং দ্যাট ব্রিজ অর কংক্রিট স্ট্রাকচার্স। আইদার দে পুট এ কোটিং, সুইটেবল কোটিং ফর দ্য রিইনফোর্স রড, অথবা ওই স্ট্রাকচারের গায়ে আগে একটা অ্যান্টি কার্বোনেশন লাগিয়ে দেয়, অথবা দুটোই করে। সো ওইগুলো যদি করা যায়, ডেফিনেটলি দ্য চান্স অফ অ্যাক্সিডেন্ট উইল বি রিমোট, অ্যাবসলিউটলি নট। ওইগুলো যদি ইগনোর হয় এবং বিল্ডিংটা ও ব্রিজটা বানানোর সময় যে রাইট কাইন্ড অফ মেটেরিয়াল, বিট সিমেন্ট, বিট বালু অর দ্য আদার কংক্রিট স্ট্রাকচার যদি ঠিকঠাক করে রাইট রেশিওতে না ইউজ হয়, তাহলে পরে কিন্তু দিস আর্লি ফেইলিওর উইল বি অবজার্ভড। ঠিক ঠিক।
আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন দর্শক উপস্থিত হয়েছেন, ফোনে রয়েছেন তিনি। নমস্কার, ওঙ্কার বাংলা আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম বীরভদ্র ভট্টাচার্য। বেশ, আপনি কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি। বেশ, বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন, সরকারি আর বেসরকারি বিল্ডিং করোশন চেক করা কি আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা উচিত? আচ্ছা, আর একবার বলবেন আপনার প্রশ্নটা, একটু জোরে বলুন। সরকারি ও বেসরকারি বিল্ডিং এর করোশন চেক হুম। করা কি আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা উচিত? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমাদের অতিথিরা দেবেন। আচ্ছা, তবে তার আগে একটু আগের প্রশ্নে যাই। আমাদের একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন যে কলকাতার যে হেরিটেজ বিল্ডিংগুলো সেগুলো আজকে ক্ষয়ের সম্মুখীন হচ্ছে, তার মূল কারণগুলো কি? হেরিটেজ বিল্ডিংয়ের একটা ক্ষয়ের সম্মুখীন হওয়ার তো মূল কারণ তার বয়স। সে নিজেই একটা মানে অনেক বয়স যার হয়ে গেছে, 200, 300, 400 বছর, তার তো ক্ষয় একটা হবেই। কারণ আমরা একটা জিনিস জানি যে প্রত্যেক কটা জিনিস যখন তৈরি করা হয় তার একটা ডিজাইন লাইফ থাকে। তো ডিজাইন লাইফ যেটা, সেটা যদি পার হয়ে যায় তখন তার মধ্যে তো ক্ষয় আসার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু হেরিটেজ বাড়ির অনেকগুলোই কিন্তু হয়তো করোশনের জন্য হচ্ছে না, অন্য কারণে হচ্ছে। কারণ অনেকগুলোতেই লোহার স্ট্রাকচার মানে রেইনফোর্সমেন্ট নেই। আগেকার দিনের বাড়িগুলোতে সেখানে কিন্তু আমাদের যে কালাম বা বিম তো থাকতোই না, কাঠের বা লোহার থাকতো। হয়তো লোহার বিম হলে তাদের করোশন হতে পারে, কাঠের বিম হলে তাদের ডিকে হতে পারে, কিন্তু কংক্রিটের তো বাড়িগুলো ছিল না, ব্রিক বিল্ড স্ট্রাকচার ছিল এবং সাধারণত টালি বসানো হতো, কড়ি বর্গা দিয়ে টালি বসানো হতো। তো সেখানে ওই কাঠের প্রথম দিকে কাঠ ছিল, পরবর্তীকালে লোহা আসে। ওই লোহার জয়েস বা এগুলো বিদেশ থেকেই আসতো, তাতে রাস্টিংটা তুলনায় অনেক কম ছিল। কিন্তু যেহেতু অনেক বয়স হয়ে যাচ্ছে তাতে অবশ্যই ক্ষয় একটা দেখা দিতেই পারে। এবং প্রপারলি যদি মেনটেন না করা হয়, যেটা উনি বারবার বলছেন, যেখানেই জং সেখানেই রং, তো সেই রং দিয়ে যদি আমাদের মেনটেন না করা হয়ে থাকে বাড়িগুলোকে, এবং যদি দেখা যায় যে ড্যাম্পের একটা মানে ব্যবস্থা রয়েছে, ছাদ থেকে জল পড়তে পারে, নিচের থেকে জল উঠতে পারে, ড্যাম্প যেখানে হবে সেখানেও কিন্তু জং ধরার একটা সম্ভাবনা থাকবে। তো সেটা তো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং হেরিটেজ বাড়ি যেহেতু অনেক বয়স হয়ে গেছে, সেহেতু তার প্রতি নজরটা অনেক বেশি দিতে হবে। যেমন আমাদের সিনিয়র সিটিজেনদের দিকে আমরা বেশি নজর দেই, তাদের শরীরের প্রতি যত্নটা বেশি করে নেই, ঠিক তেমনি সিনিয়র বাড়িগুলোর প্রতিও আমাদের নজরটা বেশি করে দিতে হবে। একদমই ঠিক। যেভাবে সিনিয়র সিটিজেনদের প্রতি বেশি নজর দিতে হয়, তাদের যত্ন নিতে হয়, আমাদের এই সিনিয়র হেরিটেজ বাড়িগুলোরও কিন্তু আলাদা করে যত্ন নিতে হবে। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে আমাদের আরও একজন দর্শক উপস্থিত হয়েছেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার নাম? সাগর সর্দার। আপনি কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। আপনার প্রশ্ন? বহুলের কাছে যেমন দীঘা বা হলদিয়ায় কাঠামোতে মরিচা এত দ্রুত কেন ঢুকছে? বেশ বেশ, আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের অতিথিরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন, আর সেই সঙ্গে আরও দর্শকদের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর এবং আরও অনেক আলোচনা নিয়ে আমরা আবার আসছি। তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ, সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছি আপনাদের সাথে, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য এবং আমাদের আজকের বিশেষ অতিথি, দ্য স্টার অফ দ্য পেইন্ট ইন্ডাস্ট্রি এবং বিশিষ্ট করোশন এক্সপার্ট
সঞ্জয় চৌধুরী। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম, দর্শকদের প্রশ্ন অনেক ছিল, আমরাও বেশ আলোচনায় অনেকটা এগিয়েছি, আমরা সেই আলোচনাতে আবার ফিরবো। তবে তার আগে কিন্তু আমাদের সঙ্গে আরও দুজন দর্শক উপস্থিত হয়েছেন, তাদের প্রশ্নটা আগে শুনে নেব। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন? My name is Lalit Suri. I'm calling from Calcutta. আপনার নামটার একবার বলবেন? Lalit Suri. বেশ বেশ, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে টু মিস্টার রমেন সঞ্জয় ইজ দ্যাট ফর দ্য প্রসেস ইন্ডাস্ট্রিতে আমাদের স্পেশালি ফার্টিলাইজারে আমাদের যে মানে যে কস্ট অফ দ্য মেনটেনেন্স থাকে ওটা অনেকটাই থাকে। তো মানে ওটাকে যদি আমরা ব্রেক ডাউন করতে পারি বাই দ্য ইউজ অফ লাইক কোটিং প্রোটেক্টিভ কোটিং, তো ওটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমাদের অতিথিরা দেবেন। আচ্ছা, আমাদের বেশ অনেকজন দর্শক অনেকগুলো প্রশ্ন রেখেছিলেন, তো আমরা আবার সেরকম প্রশ্নে একটু ফিরি। আমাদের দর্শক সুদীপ্ত সরকার, তিনি প্রশ্ন রেখেছিলেন একটু আগে যে হেরিটেজ বিল্ডিংয়ের কথাগুলো হলো, চন্দ্রচূড়দা এখনই বললেন যে আমাদের সিনিয়র সিটিজেনদের যেরকম বিশেষ কেয়ার নেওয়া দরকার, সেরকম আমাদের সিনিয়র বিল্ডিংগুলোরও বিশেষ কেয়ার নেওয়া দরকার। সেই প্রসঙ্গেই কিন্তু সুদীপ্তবাবুর এই প্রশ্নটা, যে যেগুলো একটু পুরনো বাড়ি, সেগুলো অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না যে তার ভেতরে ক্ষয়ে বাসা বাঁধছে, কোনো রকম সাইন বাইরে থেকে দেয় না বাড়িগুলো, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? আমি সঞ্জয় বাবুর কাছে যাব প্রশ্ন নিয়ে। অনেকগুলো টেকনিক্স রয়েছে পুরনো বাড়ির। একটা হচ্ছে ক্র্যাক, সেকেন্ড পয়েন্ট যদি মেনটেনেন্স ঠিক করে না দেওয়া হয়, তার ভেতরের ওইটা যাওয়ার জন্য এখন তো ড্রোন টেকনোলজি এসছে আমাদের কাছে, সেই ড্রোন দিয়ে তার হেলথ অ্যাসেসমেন্ট করা যেতে পারে। সেই হেলথ অ্যাসেসমেন্টের জন্য there are a lot of agencies are there, they can make the total structural health assessment. Based on that they recommend where is the which কোন জোনেতে আমার sensitivity is high, and say based on the sensitivity we take action on that. It may not be that fully corrosion related, it may be in the different reason altogether. So our expert Chandrachud is working on the drone for a long time, so he might put some insight on this. বেশ, চন্দ্রচূড়দা তাহলে যদি এই বিষয়টা নিয়ে আরেকটু ব্যাখ্যা করেন। যে জায়গাগুলো মানুষের পক্ষে পৌঁছানো খুব মুশকিল বা পৌঁছাতে গেলে ভাড়া বাঁধতে হয়, এটা একটা খরচা সাপেক্ষ এবং টাইম সাপেক্ষ বটেই। প্লাস অনেকগুলো জায়গায়, যেমন একটা ব্রিজ নদীর ওপর দিয়ে যাচ্ছে, তার তলাটায়, সেখানটায় তো একটা যাওয়া খুব কঠিন ব্যাপার। বা হাই রাইজ বাড়ির 10 তলা বা 15 তলা বা 20 তলার ওপরে গিয়ে আমাদের পৌঁছানোটা খুব কঠিন। সেটা ড্রোনের মাধ্যমে করাটা অনেক সোজা হয়ে গেছে এখন। ড্রোন খুব কাছ থেকে গিয়ে, এখন হাই রেজলিউশন ক্যামেরাও আছে, তো ভিডিও এবং স্টিল সব রকম ফটোগ্রাফি তোলে। আমি যে কাজগুলো করি সেখানে যেমন ড্রোন যিনি চালান পাইলট থাকেন, তার সঙ্গে আমাদের স্ট্রাকচারালের আমি বা আমার যারা সহকর্মী তারাও কেউ থাকে, এবং ক্যামেরাম্যান তো সবসময় বুঝতে পারে না যে কোনটা কী নেচার, তাকে আমরা গাইড করি যে এইখানে 4টে ফটো নাও, এই জায়গাটা আমাদের আরও ভালো করে বোঝা দরকার, ওটাকে আরও ক্লোজে যাও, এরকমভাবে তাকে গাইড করা হয় এবং সে সেই অনুযায়ী ফটোগুলো তুলে দেয়। তারপরে আমরা সেগুলোকে যখন মানে আমাদের অফিসে বসে এনলার্জ করে বা আরও ভালোভাবে দেখি, তখন আমরা বুঝতে পারি যে এই কারণে এই প্রবলেমগুলো এসছে। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন রাখছি, যে প্রশ্নটা রেখেছিলেন একটু আগে আমাদের একজন দর্শক ললিত সুরি, এই যে মেনটেনেন্সের বিষয়টা বারবার উঠে আসছে। আচ্ছা বেশ, তাহলে সঞ্জয়দার কাছে যাই। তো এই মেনটেনেন্সের যে প্রসেস ইন দ্য কস্ট, মানে এই মেনটেনেন্সটা করার রীতিমতো যে মিনিমাম দুটো, যাদের ইন্ডাস্ট্রি রয়েছে, যারা ইন্ডাস্ট্রি ওনার, মেনটেনেন্স তাদের জন্য বিরাট বড় হেডেক ইন টার্মস অফ সেফটি, ইন টার্মস অফ কস্ট। আর দে আর বেসিক্যালি ওরা লম্বা লাইফ চায়। এন্ড ওই সিচুয়েশনের মধ্যে যদি কোস্টাল বেল্টে ওই প্ল্যান্টটা হয়, তার সলিউশন ডিফারেন্ট, যদি ওটা নন কোস্টাল এরিয়াতে হয় তার সলিউশন ডিফারেন্ট, অ্যান্ড ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ লাইফ হি ইজ এক্সপেক্টিং, বিকজ নোবডি ওয়ান্ট দ্যাট এভরি টাইম দেয়ার ইজ এ করোশন ইস্যু অ্যান্ড মেনটেন ইজ ডিফিকাল্ট। তাদের জন্য আমাদের কাছে ডিফারেন্ট সলিউশন আছে। ইফ ইট ইজ এ ভেরি হাইলি করোসিভ প্লান্ট, কেমিক্যাল প্লান্ট, তো উই গিভ সলিউশনস বেসড অন দ্যাট রিকোয়ারমেন্ট। অ্যান্ড ওই প্লান্টটা যদি ইয়েতে হয়, কোস্টাল এরিয়াতে হয়, তার সাথে জুড়লো এনভায়রনমেন্ট করোশন। দেয়ার আর টু টাইপ অফ করোশন, দু রকমের ক্ষয় হয়। একটা হচ্ছে প্রসেস করোশন, ওই প্রসেস ইকুইপমেন্ট থেকে যে কেমিক্যালগুলো বেরোবে, সালফার ডাইঅক্সাইড ইটসেট্রা,
তো and chloride related that coastal solution, coastal area. So your specification, your paint specification, and it is running plant. তো রানিং প্লান্টে খুব ভালো করে সারফেস বানানো যায় না, ব্লাস্টিং করা যায় না, অনেক লিমিটেশন রয়েছে। ওই লিমিটেশনগুলো মাথায় রেখে যে ধরনের সলিউশন, সারফেস টলারেন্ট কোটিং, সারফেস টলারেন্ট এপক্সি অ্যান্ড দ্য ফিনিশ পেইন্ট, এটা যদি ভালো একটা পেইন্ট যদি ভালো করে ভালো সিস্টেম প্রপারলি লাগানো যায়, দ্যাট উইল এনহান্স দ্য লাইফ। অ্যান্ড যত লাইফ বাড়বে পার ইয়ার কস্ট কিন্তু কম হতে যাবে। সো আমাদের কাছে আরেকজন কোশ্চেন করেছিল, কি নাম তার জানি না, সে বলছিল রাসায়নিক ফার্টিলাইজার প্লান্টে কী করে হবে। তার উত্তরেও আমি বলতে পারি যে একটা ফার্টিলাইজার প্লান্টে কী কী থাকে, মোস্ট করোসিভ এরিয়া কোনগুলো, যেমন ইউরিয়া প্রিল টাওয়ার, কনভেয়ার বেল্ট যেখান দিয়ে ওই ইউরিয়াগুলো নিয়ে যাওয়া হয়, ব্যাগিং এরিয়া, অ্যামোনিয়াম প্লান্ট, এইসব এরিয়া হচ্ছে হাইলি করোসিভ জোন। বেশ, আমরা এই আলোচনায় আবার আসছি, তবে ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের আরো একজন দর্শক রয়েছেন, একবার তার সাথে কথা বলে নেব। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বুদ্ধদেব দাস কথা বলছি। বেশ, আপনার প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে, প্রশ্নের সমস্যাকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে আগামী কিছু বছর, মানে 35 বছরে আমাদের শহরের অবকাঠামো কতটা বিপদের মুখে পড়তে পারে? বেশ বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম স্যার, সেখানে আবার ফিরব। তো সেই কারণে ফার্টিলাইজার প্লান্টে যে উনি কথা বললেন, সো ফার্টিলাইজার প্লান্টকে কোনো একটা প্লান্টকে 3টে ভাগে আমি ভাগ করি। একটা হচ্ছে মোস্ট করোসিভ এরিয়া, সবচেয়ে ভয়ঙ্কর করোশন কোথায় হচ্ছে, একটা সলিউশন দিয়ে সব প্লান্টে আমি করতে পারবো না। তো যেখানে খুব বেশি করোশন আছে সেখানে সিস্টেম আলাদা, বিকজ প্লান্ট চলছে, ম্যানুয়াল ক্লিন করতে হবে, মানে ব্লাস্টিং করা যাবে না। তো ইন দ্যাট কেস তার সলিউশন আলাদা হবে, আর সেই সলিউশন ডেফিনেটলি লাইফ বাড়িয়ে দেবে। আমরা বহু কোম্পানির সাথে কাজ করেছি, চম্বল ফার্টিলাইজার, টাটা ফার্টিলাইজার, এবং প্রত্যেকে ওই সলিউশন পাওয়ার পরে দেয়ার মেনটেনেন্স কস্ট হ্যাজ ড্রাস্টিক্যালি কাম ডাউন টু 1/5 to 1/6 টাইমস। সো রাইট কাইন্ড অফ কোটিং সিস্টেম যদি কেউ লাগায় উইথ এ প্রপার করোশন অডিট, করোশন ইন্সপেকশন, কোন সব প্লান্টে কী কী প্ল্যান্ট লাগানো হবে তার জন্য একটা করোশন সার্ভে হয়, করোশন অডিট হয়, সেখানে আমরা মেনশন করে দিই এই প্লান্টে এই লাগবে, এই প্লান্টে এইটা করতে, মডারেটলি করোসিভ এরিয়া ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই ভেরি কস্টলি পেন্ট, অ্যান্ড দ্য নো করোসিভ অর লেস করোসিভ এরিয়া ইউ পুট সাম আদার থিং। আচ্ছা, এই যে আলাদা আলাদা এরিয়ায় বা আলাদা আলাদা পরিকাঠামো অনুযায়ী করোশন আটকাবার আলাদা আলাদা উপায়ের কথা উঠলো, তো এই জায়গা থেকে একটা প্রশ্ন করতেই হয়। একটু আগে যে প্রশ্নটা রেখেছিলেন আমাদেরই একজন দর্শক সাগর সর্দার, তিনি বলেছিলেন যে দীঘা বা হলদিয়ার মতো যেগুলো একটু উপকূল সংলগ্ন অঞ্চল বা যেগুলো একদম সমুদ্র মোহনার কাছে বা সমুদ্র উপকূল, সেই ধরনের জায়গাগুলোতে ক্ষয়কে রোখার উপায় কি? দেখুন, দীঘা হলদিয়ার মতো জায়গা যেখানে একদম সমুদ্রের ধারে প্লান্টগুলো রয়েছে, সেই প্লান্টগুলো 3টে জিনিস চাই করোশন হওয়ার জন্য, আপনার মেটাল, অক্সিজেন অ্যান্ড ওয়াটার, অ্যালং উইথ দ্যাট ক্লোরাইড অ্যান্ড আদার যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো করোশনকে খুব ত্বরান্বিত করে। ইট এক্সিলারেটস দ্য করোশন ইন দ্যাট পার্টিকুলার প্লান্ট। সেইখানে আটকানোর উপায় হচ্ছে, আর প্লাস ওখানে আপনার হিউমিডিটি ইজ ভেরি হাই। হিউমিডিটি মানে আর্দ্রতা, উচ্চ আর্দ্রতা সম্পন্ন জায়গা, সেইখানে আপনার করোশন রোখার জন্য ইউ নিড টু হ্যাভ ভেরি স্ট্রিনজেন্ট অ্যান্ড ভেরি স্ট্রং স্ট্রাকচার। তো উই আর ভেরি মাচ উইথ দ্যাট। আমরা মার্কেট লিডার, আমরা কারণ বেশিরভাগ কাস্টমার আমাদের থেকে রং কেনে। আমরা কিন্তু রং বিক্রি করি না, আমরা শুধু সলিউশন দিই। সলিউশনটা এমনভাবে দিতে হবে যেটা কাস্টমার অ্যাফোর্ড করতে পারবে, এবং যে সলিউশনটা ইজিলি অ্যাভেলেবল হবে এবং কাস্টমারের অ্যাকসেপ্টেন্স নিয়ে করতে হবে। তার জন্য কি করতে হয়, পুরো প্ল্যানটাকে অডিট করতে হয়, করোশন অডিট বলি আমরা। সেই করোশন অডিটে প্রমাণ হয়ে যাবে কোন এরিয়া কতটা করোশন হয়েছে আর সেখানে কী টাইপের সলিউশন লাগবে, কারেন্টলি কী সলিউশন ওরা ইউজ করছে, সো গ্যাপটা কোথায়, and then you give a right solution which will work for them. And we don't do anything just like that. We do a small trial. Seeing is believing. দেখলে পরে বিশ্বাস আসবে। যেই আপনি ওটা ট্রায়াল করলেন, সিস্টেমেটিক্যালি it works well, then customer himself is telling it. বেশ, আমরা আবার আলোচনায় ফিরবো, তবে ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে আমাদের আরো একজন দর্শক রয়েছেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম সুমন বসু। বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমি বরানগর থেকে বলছি। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন, সাধারণ ফ্ল্যাটে যারা বাসিন্দারা থাকে তারা কি নিজেরা বুঝতে পারবেন যে তাদের বিল্ডিং এ করোশন শুরু হয়েছে,
নাকি কোনো এক্সপার্ট দিয়ে মানে এক্সপার্ট ডাকতে হবে আর কি? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমাদের অতিথিরা দেবেন। আচ্ছা, তবে এখানে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে যেটা উনি বলছিলেন হলদিয়া বা এই যে পার্টে, এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কোনো একটা স্ট্রাকচারে মানুষের ক্ষেত্রেও যেমন অসুখটা কার বেশি করে, যে লোকটা বেশি দুর্বল তার আগে অসুখটা করে, যার ভেতরে ইমিউনিটি পাওয়ার বেশি তার অসুখটা কম। তেমনি স্ট্রাকচারেরও তাই, যার ইমিউনিটি পাওয়ার বেশি তার ক্ষেত্রে করোশনটা পরে ধরবে। তার মানে আমাদের যে কোডাল প্রভিশনগুলো আছে সেইগুলো মেনে যদি কোনো স্ট্রাকচার তৈরি করা হয় প্রপারলি, তার কিন্তু আয়ুটাও বেশি, করোশন রেজিস্ট্যান্স পাওয়ারটাও বেশি। যেমন আমি যদি কংক্রিটটা প্রপারলি ডেন্স কংক্রিট করতে পারি, তার কভার কংক্রিটটা যদি ঠিক থাকে, তাহলে সেখানে ইনগ্রেসটা অনেক কম হবে, ক্লোরাইড ইনগ্রেসটাও কম হবে। তো সেটা একটা বড় জায়গা। এখন আমাদেরকে এই জন্য সবসময় যেটা দরকার সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং। মানে আমাদের যে কোনো বাড়ি তৈরির ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের তার মাথার একটা ব্যাপার থাকবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে যত ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং তৈরি হয় সেটা টোটাল যে বিল্ডিং তৈরি হয় তার মানে 10%ও না, এটা সত্যিই সমস্যা। 90% বাড়িটাই তৈরি হয় নন ইঞ্জিনিয়ার্ড বাড়ি, যেখানে কোনো ইঞ্জিনিয়ারের মানে সেই থাকে না, যার ফলে সেগুলোতে তো একটা প্রবলেম থাকেই। আর লাস্ট যিনি ফোন করলেন উনি যেটা বললেন সেটা তো খুবই মানে বাস্তব ব্যাপার, যেহেতু এখন লোকে ফ্ল্যাটই বেশি কিনছে, বাড়ি করার মতো জায়গা বা এটা কমে যাওয়ায়। এখন এনারা কবে থেকে করবেন, আমাদের ক্যালকাটা কর্পোরেশনে একটা রুলস করার চেষ্টা হয়েছিল, যদিও এটা ফাইনালি এখনও দাঁড়ায়নি। সেটা হচ্ছে প্রতি 5 বছর অন্তর প্রত্যেক কটা বাড়িরই হেলথ অডিট করা দরকার নতুন বাড়িগুলোর ক্ষেত্রে, এবং পুরনো বাড়ি যখন হয়ে যাবে সেটা 3 বছরে। এটা কিন্তু অন্যান্য ইয়েতে আছে, বম্বে টম্বেতে কিন্তু এটা আছে, এটা মাস্ট প্রায়। কাজেই এটা যখনই বাড়ির প্রথম দিকে কি হয়, যেহেতু নতুন তৈরি হয়েছে তাতে প্রবলেমটা অনেক সময় কম হয়, বা প্রবলেমটা টাইম যত যাবে তত তার প্রবলেমটা বাড়বে। তো সেই কারণে যদি আমরা প্রথম থেকেই অডিটটা করতে পারি এবং সেই অনুযায়ী মেনটেন্যান্সটা যদি করতে পারি, এবং রেগুলার বেসিসে, যেটা উনি রঙের কথা বলছেন, রং থেকে শুরু করে অন্যান্য যে প্রবলেমগুলো আসছে সেগুলোকে যদি, যেমন একটা লিকেজ আছে একটা পাইপ লাইনে, আমি যদি সেটাকে ইগনোর করতে থাকি, তাহলে ওই ছোট্ট একটা লিকেজই কিন্তু একসময় পুরো বাড়িটার করোশনের জন্য একটা বিরাট কারণ হয়ে দাঁড়াবে। কারণ ওখান থেকে রেগুলার একটা জল পড়ছে, সেই জলটা কোথায় যাচ্ছে, বাড়ির মধ্যেই অ্যাবজর্ব হচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্নে যাব, যে প্রশ্নটা করেছিলেন আমাদের দর্শক বীরভদ্র ভট্টাচার্য। তিনি প্রশ্ন করেছিলেন যে সরকারি এবং বেসরকারি বিল্ডিং এর করোশনটা যে রেগুলার চেক করা, এটা কি আইনিভাবে বাধ্যতামূলক করা উচিত, বা এই সংক্রান্ত কোনো আইন আছে? অবশ্যই করা উচিত, এবং যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে সরকারি এবং বেসরকারি যেগুলো বড় হাউস আছে তারা কিন্তু, যেমন স্টেট ব্যাংক থেকে শুরু করে LIC থেকে শুরু করে, এরা কিন্তু প্রত্যেকেই নিজস্ব যে তাদের যে বিল্ডিংগুলো আছে সেগুলোর কিন্তু হেলথ অ্যাসেসমেন্ট করাচ্ছে, এবং এটা আমাদের সরকারের নীতিও বটে, এবং কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সবাই করাচ্ছে। কিন্তু এখনও আমাদের এটা একদম মাস্ট যে ব্যাপারটা, যে একদম আইন করে করতেই হবে, এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই মুহূর্তে এখনও পুরোপুরিভাবে আইনে পর্যবসিত হয়নি। কিন্তু এমনিতে সবারই তো এটা ভয়, কারণ একটা অফিস বিল্ডিং বা একটা রেসিডেন্সিয়াল বাড়িতে মানুষই থাকে, এবং সেখানে যদি কোনো একটা বিপদ ঘটে তখন তো সবার ক্ষেত্রেই বিপদটা আসবে, এবং এখন যে টাকায় সারানো যাবে সেটা যদি আমি ইগনোর করি তখন 1.5 বছর বা 2 বছর অনেক বেশি হয়ে যাবে। ঠিক ঠিক। আচ্ছা, এই যে আমরা আলোচনা করছি ক্ষয় নিয়ে, এই ক্ষয়কে আটকাবার উপায়, আর ঠিক কিভাবে আমরা চললে কোথাও গিয়ে আমরা ক্ষয়ের মোকাবিলা করতে পারবো, এই নিয়ে রইল ওঙ্কার বাংলার একটি বিশেষ প্রতিবেদন। ক্ষয় থেকে বাঁচতে বহুতল ভবন বা সেতুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা স্ট্রাকচারাল অডিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার প্রভাব, দূষণ, অতিরিক্ত চাপের কারণে যে কোনো কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে ফাটল, লোহার মরচে ধরা, কংক্রিটের ক্ষয় বা ভিতের দুর্বলতার মতন সমস্যা আগেভাগেই চিহ্নিত করা সম্ভব। এক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এবং প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা নেওয়া সহজ হয়। একই সঙ্গে নিয়মিত
স্বাস্থ্য পরীক্ষা ভবন বা সেতুর আয়ু বাড়ায় এবং ভবিষ্যতের বড় মেরামতের খরচ কমায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, জনবহুল শহরাঞ্চলে বহুতল ভবন ও গুরুত্বপূর্ণ সেতুগুলির ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর স্ট্রাকচারাল অডিট করা অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা আবার আলোচনায় ফিরবো। আমি প্রথমে চন্দ্রচূড়দার কাছে যাব যে সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং রেলপথের মতো যে গুরুত্বপূর্ণ কাঠামোগুলো রয়েছে, সেখানে ধাতু ক্ষয় হলে তার অর্থনৈতিক নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ? আমাদের যে কটা ইম্পর্ট্যান্ট মানে বন্দর আছে, সেটা সমুদ্রই হোক বা রেলই হোক, আমাদের বিমানবন্দরই হোক, এর প্রত্যেক কটাই তো খুবই সেন্সিটিভ এবং এখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, তাদের জীবনের একটা দাম তো আছেই। এখন আমরা অনেকগুলো জায়গায় দেখেছি যে রেল স্টেশন ভেঙে পড়ছে, বিমানবন্দরে প্রচুর প্রবলেম দেখা দিয়েছে, বা সমুদ্র বন্দরেও কিছু কিছু জায়গায় প্রবলেম হয়। এবং যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে সমুদ্রের কাছাকাছি জায়গায় ক্ষয়টা অনেক বেশি, তো সেখানে তো একই রকমভাবে আমাদের ট্রিটমেন্টগুলো করতে হবে। আবার এগুলো মানে রেল বা বিমান বা যেটাই আমরা করি, প্রত্যেক কটার নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড নিয়ম আছে, এগুলো গাইডলাইন ফলো করেই করতে হয়। রেলের জন্য একরকম গাইডলাইন, রেলের যে অথরিটি আছে তাদের নিজস্ব গাইডলাইন আছে, তেমনি বিমানবন্দরের জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সমুদ্র বন্দরের জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। তো সেইগুলোকে আমাদেরকে ফলো করতে হবে, তা না হলে খুব মুশকিল। এবং এগুলো রেগুলার করাও হয়, যদিও তা সত্ত্বেও কিছু কিছু অ্যাক্সিডেন্টাল ব্যাপার হয়তো ঘটে। যেমন আমাদের যে রানওয়ে থাকে বিমানবন্দরের, ট্যাক্সিওয়ে থাকে, বা বিমানবন্দরে যেখানে আমাদের প্লেনগুলো থাকে, হ্যাঙ্গারগুলো, এগুলো কিন্তু রেগুলার পরিদর্শন করা হয়। তাছাড়া যে টার্মিনাল বিল্ডিং আছে বা অন্যান্য যে ইয়েগুলো আছে, এগুলো একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর আমাদেরকে কিন্তু হেলথ অ্যাসেসমেন্ট করতে হয়, এবং এটা বিমানবন্দরের নিজস্ব কিছু গাইডলাইন আছে, সেই অনুযায়ী হয়। রেলের ট্র্যাক যেমন রেগুলার আমাদেরকে পরিদর্শন করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু সমুদ্রের যে বন্দরগুলো আছে তারও কিন্তু হেলথ অ্যাসেসমেন্ট খুব বেশি করতে হয়, বিশেষত যখন কোনো একটা মানে প্রাকৃতিক দুর্যোগ ঘটে, যেমন কোনো ভূমিকম্প হলো বা বিশাল বড় ঝড় আসলো, পরেও কিন্তু আমাদেরকে আলাদা করে এগুলোর আমাদেরকে করতে হয় অ্যাসেসমেন্ট, যে তাতে কোনো ক্ষতি হলো কি না। একটা হচ্ছে রেগুলার মেনটেন্যান্সের জন্য আমাদের রেগুলার চেক আপ করতেই হবে, আর একটা হচ্ছে যদি প্রাকৃতিক কোনো বিপর্যয় হয় অথবা যদি এক্সটেনশন হয় তখন আমাদের করতে হবে। আবার যদি দেখা যায় যে কোনো কারণে আমরা যেমন একটা ড্রেজিং করব বন্দরে, তখন আমাদের দেখতে হবে। মাঝে মাঝে ডুবুরি নামিয়ে কিন্তু আমাদের যে জেটি থেকে শুরু করে সমুদ্রের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোর ইনফ্যাক্ট পাইল থেকে শুরু করে সবই কিন্তু টেস্ট করা হয়, দেখা হয়। বেশ, আমরা এবার একটু সঞ্জয় বাবুর কাছে যাব। যে রক্ষণাবেক্ষণের অভাব, জল চুইয়ে পড়া এবং পরিবেশ দূষণ, এর মধ্যে ধাতুর ক্ষয়ের জন্য সবচেয়ে বড় কারণ হয়ে কোনটা দাঁড়াচ্ছে, আর সেটা থেকে রেহাই পাওয়ার উপায়? দেখুন, এই তিনটেই ইম্পর্টেন্ট। করোশন না হওয়ার জন্যে, জং না লাগার জন্যে আপনার ময়েশ্চার কম থাকতে হবে, অক্সিজেন না কম থাকতে হবে, এবং আপনার ওই যে আপনার যে পরিবেশ দূষণ থেকে যেসব জিনিস আসে সেগুলো কম থাকতে হবে। এই সবচেয়ে বড় কারণ হচ্ছে করোশনের, আমার অবজারভেশন হচ্ছে, আমি যেটা দেখেছি আমার 30 বছরের করোশনের সাথে জুড়ে থাকার যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে, মানে ইয়োর রেগুলার মেনটেনেন্স, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে পরিদর্শন, ইন্সপেকশন অ্যান্ড দ্য মেনটেনেন্স। এই দুটো যদি কেউ করতে থাকে তার করোশন ডেফিনেটলি কম হবে। প্রথম কারণ হচ্ছে এই যে করোশন নিয়ে যে আলোচনা আপনারা করছেন, সেটা অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছচ্ছে যে ভাই জংটা একটা সাংঘাতিক জিনিস। চন্দ্রচূড় একটু আগে বলেছে আমাদের দেশের 4% অফ দ্য জিডিপি ইজ ওয়েস্টেড বিকজ পিপুল হ্যাভ ল্যাক অফ নলেজ অন দ্য করোশন প্রোটেকশন। জানে না কী করে করোশন প্রোটেকশন করতে হবে, বিকজ লোকে ভাবে ঘরবাড়ির রঙের সাথে স্ট্রাকচারাল পেইন্ট সেম। আমরা পেইন্ট করি কেন? পেইন্ট করি সুন্দর দেখানোর জন্য, বিউটিফিকেশন অ্যান্ড প্রোটেকশন। বাট দি স্ট্রাকচার হোয়াট উই আর টকিং অ্যাবাউট, in those cases protection is more important than beautification.
Until unless you protect the surface, that beautification does not have any meaning. একদমই তো- আচ্ছা, এই মুহূর্তে আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি, আর এই শেষ পর্বেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন দর্শক। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার নাম? মুস্তাক রহমান। মুস্তাক রহমান। আচ্ছা, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন, ব্রিজ বা ফ্লাইওভারের নিয়ম হেলথ চেকআপ বা স্ট্রাকচার অডিট করা কি বাধ্যতামূলক হওয়া উচিত? Yes, yes, of বেশ, course. বেশ। ইতিমধ্যে এই প্রশ্নের উত্তর আমাদের অতিথিরা দিয়েছেন এবং এটা নিয়ে আলোচনাও হয়েছে। আমি কিন্তু শেষ পর্বে আর একবার চন্দ্রচূড়দার কাছে ফিরব। এই যে ধাতু ক্ষয়, এটা শনাক্ত করার জন্য যে পরীক্ষা, ড্রোন দ্বারা পরিদর্শন, এর মতো আধুনিক প্রযুক্তি কতটা ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গে? আধুনিক প্রযুক্তির অনেক রকম ব্যবহার আছে, তার মধ্যে একটা তো ড্রোন টেকনোলজি, আর একটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। আমরা যখনই হেলথ অ্যাসেস করতে যাই তখন হাই রাইজ বাড়ি বা যে যে জায়গাগুলো একটু কঠিন সাধারণ মানুষের পক্ষে গিয়ে পৌঁছানো, সেক্ষেত্রে যেমন ড্রোনের সাহায্য আমরা নেই, ঠিক তেমনি প্রত্যেক কটা বাড়িতে যেখানে যেখানে আমাদের প্রবলেম ডিটেক্টেড হলো, সেই ডিটেকশানের পরে আমাদের কিন্তু কিছু কিছু নন ডিস্ট্রাকটিভ টেস্টিং করতেই হয়। এগুলোর যেমন আমরা বলতেই পারি, সেটা হচ্ছে যে রিবাউন্ড হ্যামার, সেটা দিয়ে আমরা কিছু জিনিস বুঝতে পারি, যেমন সারফেস স্ট্রেংথ কতটা আছে একটা কংক্রিটের, আওয়াজটা দিয়ে, হ্যাঁ, ও ভ্যালুটা পাওয়া যায়। তারপরে ইউপিভি থেকে কংক্রিটের ডেনসিটিটা আমরা বুঝতে পারি, মেজার করা যাবে। অনেক সময় কোর কাটিং করি, এটা সেমি টেস্ট হলো, যাই হোক নন ডিস্ট্রাকটিভ টেস্ট পুরোটা না, সেমি ডিস্ট্রাকটিভ টেস্ট। কোর কাট করে আমরা সেখান থেকে কোরটা নিয়ে সেটা আবার ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করে কার্বনেশন করি, আমরা কতটা করোশন হয়েছে বোঝার জন্য হাফ সেল মিটার দিয়ে আমরা টেস্ট করি, সেখানেও করোশনের একটা ব্যাপার আমরা বুঝতে পারি। তারপর যেমন জলের যেখানে ব্যাপার আসছে, সেখানে আমরা ময়েশ্চার মিটার বা ইনফ্রারেড থার্মোগ্রাফি করে আমরা বুঝতে পারি। কভার ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য কভার মিটার, রেনফোর্সমেন্ট ঠিক আছে কিনা সেটার জন্য রিবাল লোকেটার। যদি কোনো ইন্ডাস্ট্রিতে যাই তখন আমরা অনেক সময় থিকনেস গেজ দিয়ে আমরা যে জায়গাগুলোর থিকনেস আমরা বুঝতে পারি যে মেটালটার থিকনেসটা কত আছে, কমে গেছে কিনা, যেটা থাকার কথা সেটা আছে না কমে গেছে। তো এই যে টেকনোলজিগুলো ক্রমশ ডেভেলপ করছে এবং মেশিনগুলো ডেভেলপ করছে, সেইগুলোর মাধ্যমে অবশ্যই আমরা অনেক কিছু বুঝতে পারি রেজাল্টগুলো থেকে, এবং ডেটাগুলো কালেকশন করে আমরা যখন অ্যানালিসিস করি সেটা থেকে বুঝতে পারি। তবে ভালো ইঞ্জিনিয়ার যিনি, তিনি কিন্তু ফার্স্টে গিয়ে যেটা করেন সেটা হচ্ছে যে ভিজুয়াল একটা ইন্সপেকশন, এবং ভিজুয়াল ইন্সপেকশনের মাধ্যমে সে আইডেন্টিফাই করেন যে কোন কোন জায়গাগুলোকে আরও ডিটেল ইনভেস্টিগেশন করা দরকার, যেটা আমরা সহজ ভাষায় রেইকি বলি, যে একটা টোটাল ইন্সপেকশন করে নিয়ে ধরা যাক একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিতে আমরা টেস্ট করতে গেছি, তো সেইখানে কোন কোন জায়গায় আমরা কী কী টেস্ট করব, কটা করে করব, তার প্রত্যেক কটার তো একটা খরচা আছে। সেই খরচটা আমরা কিভাবে করলে প্রকৃতভাবে আমাদের যিনি ক্লায়েন্ট তিনি উপকৃত হবেন। আমি ইচ্ছা মতো লাখ লাখ টেস্ট করে দিলাম, কোটি কোটি টাকার টেস্টের খরচ করলাম, সেটা তো ইন্ডাস্ট্রি মানবে না। কাজে এই প্রত্যেক কটা একটা সামঞ্জস্য রেখে যে এত মিনিমাম টেস্ট, এত মিনিমাম স্যাম্পল আমাদের করা উচিত, এবং এই স্যাম্পলগুলো কালেক্ট করার পরে আমাদের এটার থেকে ডেটা অ্যানালিসিস করে আমরা দেখলাম যে আমাদের যা স্ট্রেংথ হওয়ার কথা ছিল তার থেকে এতটা ডেফিসিট হচ্ছে। এইবার সেই ডেফিসিটটাকে আমরা চেষ্টা করব পূরণ করতে। তার মানে আমাদের যদি দেখা যায় যে আজকের কোডাল প্রভিশন যা আছে সেই জায়গায় যদি পৌঁছাতে হয়, তাহলে আইদার আমাদের রেনোভেশন করতে হতে পারে বা রেট্রোফিটিং করতে হতে পারে, করে আমাদের আজকে স্ট্রেংথে পৌঁছাতে হবে। বেশ বেশ, একদমই। অনেক ধন্যবাদ চন্দ্রচূড়দাকে, আর আরও একবার অনেক ধন্যবাদ আমাদের আজকের বিশেষ অতিথি মিস্টার সঞ্জয় চৌধুরীকে। আরও একবার বলে রাখি তার ডেসক্রিপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু দ্য স্টার অফ দ্য পেন্ট ইন্ডাস্ট্রি এবং বিশিষ্ট করোশন এক্সপার্ট। আজকে বেশ জমজমাট একটা এপিসোড হলো। আমাদের অতিথিরা তো বেশ গুছিয়ে আমাদের বিভিন্ন সমস্যাগুলো এবং সেই সমস্যাগুলোর থেকে, সেই ক্ষয় থেকে মুক্তির উপায় সবটাই গুছিয়ে তুলে ধরলেন আমাদের কাছে, আপনাদের সামনে। এবং অবশ্যই আর যে বিষয়টা না বললে নয়, আর যাদেরকে ধন্যবাদ না দিলে নয়, তারা হলেন আমাদের দর্শকরা, যারা শুরু থেকে শেষ অবধি আমাদের সাথে ছিলেন এবং অ্যাক্টিভভাবে আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাদের প্রশ্নের মাধ্যমে। আজকের মতো আমাদের এই এপিসোড ক্ষয় নিয়ে খোলামেলা
এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি আসছি আমাদের স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়ের নতুন এপিসোড নিয়ে। তার আগে আপনারা সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।